জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের রাজনীতিকে নিয়ে ভারত, চীন ও জাপানের কুচক্রান্ত। এরপর থাকছে যে কারণে গ্রেফতার হতে পারে হাসিনা পুত্র জয়। সবশেষে দেখবেন আমেরিকার লাল কার্ড, হাসিনার পতন নিশ্চিত, পাল্নোর গোপন তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। আমি ইতিহাসের গবেষক নই, তবে ইতিহাস এবং রাজনীতির ছাত্র হিসেবে ইতিহাসের সাথে আমার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। সম্প্রতি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যা হচ্ছে তা আমাদের গোটা জাতির জন্যই লজ্জাজনক। আমাদের দেশের মূলধারার মিডিয়ার পাশাপাশি অনেক স্থানীয় পত্রপত্রিকায় মাঝে মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আমরা প্রকাশ হতে দেখি, তবে বেশিরভাগ সময়ই তা আমাদের মনোযোগ এড়িয়ে যায়। কিন্তু যখন সোশ্যাল মিডিয়া ও স্বাধীনভাবে রাজনৈতিক সংবাদ ও এইসব বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে যার যার জায়গা থেকে অনেকেই কাজ করেন, তাই মূলধারার মিডিয়াতে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানতে পারি। গত ২৬ জুন চট্টগ্রাম প্রতিদিন সহ বেশ কিছু পত্রিকাতে একটি খবর প্রকাশিত হয়। খবরটির শিরোনাম এইরকম: মুক্তিযুদ্ধের গল্প বানিয়ে বই লিখেছেন কমান্ডার কোট আনকোট শিরু বাঙালি, বাস্তবে বিল নেই, বিস্ফোরক অভিযোগ বীর মুক্তিযোদ্ধাদের। বেশ দীর্ঘ একটি সংবাদ প্রকাশিত হয় এই বিষয়ে। পরে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ওঠে, বিশেষ করে যখন মুক্তিযোদ্ধার ছেলে ও নাতি নাতনিদের অন্যায্য কোটা আদালতের রায় আবার ফিরিয়ে আনার ফলে মাঠে ব্যাপক আন্দোলন চলছে, তখন এমন সংবাদ একটু বেশি আলোচনায় আসবে, এটাই স্বাভাবিক। সংবাদের বিস্তারিত তথ্য এখানে আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব আমি। মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার দাবি করলেও শিরু বাঙালি পরিচিত সিরাজুল ইসলাম ১৯৭১ সালে শিরু বাঙালি হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম ১৯৭১ সালে কমান্ডার তো নয়, এমনকি চট্টগ্রাম শহরে কখনো কোনো অপারেশনে অংশ নেননি। যুদ্ধকালীন চট্টগ্রাম শহরের বিভিন্ন কাহিনী নিয়ে বহু বই রচনা করলেও মুক্তিযোদ্ধারা দাবি করছেন চট্টগ্রাম শহরে দায়িত্বপ্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা কমান্ডারও শিরু বাঙালি নামের কাউকে চিনতেন না, এমনকি তার নামটিও তারা জানতেন না। শিরু বাঙালি বিরুদ্ধে ভারতে প্রশিক্ষণ নেওয়ার পরেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার অভিযোগ তুলেছেন তারা। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন যে অসংখ্য মিথ্যাচার ও আষাঢ়ি গল্প শিরু বাঙালি তার বিভিন্ন লেখালেখিতে তুলে ধরেছেন, যেখানে শুধুমাত্র নিজের ঢোল নিজেই বাজিয়েছেন। তারা বলছেন যেসব মুক্তিযোদ্ধা ইতিমধ্যেই মারা গেছেন তাদের সঙ্গে ছিলেন এমন দাবি করে শিরু বাঙালি গল্প বানিয়ে বলেন। চট্টগ্রাম শহরে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের অনেকে বিষয় নিয়ে জানিয়েছেন যে শিরু বাঙালি তার বিভিন্ন লেখালেখি এবং প্রকাশিত গ্রন্থে নিজেকে অ্যাডভেঞ্চার কাহিনী বা চলচ্চিত্রের হিরো হিসেবে উপস্থাপনের উদগ্র লালসা চরিতার্থ করেছেন, যা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের বিস্মিতই শুধু করেনি, তাদের বিবেক এবং মর্যাদাকে ক্ষতবিক্ষত করেছে। গত ২৬ জুন বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের শীর্ষস্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে শিরু বাঙালির ইতিহাসে বিকৃতির বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন চট্টগ্রাম শহরে মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার এবং যৌথ কমান্ডের সদস্য ডক্টর মাহফুজুর রহমান। তিনি চট্টগ্রাম ভিত্তিক বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অন্তত ১৪টি বইয়ে তিনি প্রায় ৪,০০০ মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে এদিন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন ফেরদৌস ইসলাম খান, AHM নাসিরউদ্দিন চৌধুরী, আজিজুল হক, AKM মতিন চৌধুরী, মোহাম্মদ শফি খান, প্রদ্যোৎ কুমার পাল, মাহবুবুর রহমান চৌধুরী, যাকে চৌধুরী মাহবুব হিসেবে ডাকা হয়, মোহাম্মদ শাহাদুল হক, মোহাম্মদ জমির, কামাল উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস আলী, ডাক্তার মাহফুজুর রহমান, ফজলুল হক ভুইয়া, ফাহিমউদ্দিন, মোহাম্মদ আবুল কাশেম, মুজাফর আহমেদ রাজু, MN ইসলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ সবুর দেওয়ান, মাকসুদ আহমেদ, SM নুরুল আমিন। একজনের মিথ্যাচারের কারণে আমাদের সবার গর্বের বিষয়টি কি ম্লান হয়ে যাবে, এমন প্রশ্ন রেখে ডক্টর মাহফুজুর রহমান বলেন, চট্টগ্রাম শহরে শিরু বাঙালি ভাইয়ের কোনো অপারেশন ছিল না, এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। যারা চট্টগ্রাম শহরে মুক্তিযুদ্ধ করেছেন, কমান্ডার যারা ছিলেন, তাদেরকে আমি এ বিষয়ে জিজ্ঞাসা করেছি, সবাই বলেছেন শিরু বাঙালি চট্টগ্রাম শহরে যুদ্ধ করেননি। আমি শিরু বাঙালিকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি যত কিছু লিখেছেন তার একটি ঘটনা আমাদের সবার সামনে সত্য প্রমাণ করুক, আমরা আপনার লেখা সত্য বলে মেনে নেব। তিনি গল্প উপন্যাস লেখেন, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করবেন তা মেনে নেওয়া যাবে না। আগামী প্রজন্মের কাছে আমাদের দায় আছে।
মিথ্যাচার শুরু বঙ্গবন্ধুকে নিয়ে। সংবাদ সম্মেলনে জানানো হয় যে শিরু বাঙালির মিথ্যাচার শুরু বঙ্গবন্ধুকে নিয়েই। শেখ মুজিবুর রহমান লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় রাজনৈতিক কনভেনশনে ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপনের পর 11ই ফেব্রুয়ারি তার সফরসঙ্গীদের নিয়ে কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের সময় ছিল বেলা 1:15, অথচ বাঙাল কেন যুদ্ধে গেল বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় শিরু বাঙালি দাবি করছেন ওই দিন ফজরের নামাজের পর বঙ্গবন্ধুর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। এই মিথ্যাচার পাগলের প্রলাপ ছাড়া আর কি হতে পারে? এমন প্রশ্ন রেখে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, আরও একটি জঘন্য মিথ্যাচার হলো শিরু বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ইকবাল হলের, বর্তমান মাস্টারদা সূর্য সেন হল, যেটি আবাসিক প্রতিনিধি ছিলেন সেই হলের। তিনি আরও দাবি করেন 1966 সালের 7ই জুন 6 দফা কর্মসূচির দাবিতে ধর্মঘট চলাকালে তিনি সতীর্থ সহ মিছিল থেকে গ্রেফতার হন, কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করলেও তার প্রকাশিত গ্রন্থে তার কোনো উল্লেখ নেই। তাই প্রশ্ন জাগে, তিনি আদৌ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? মুক্তিযোদ্ধারা দাবি করেন শিরু বাঙালি ওই সময় ঢাকার কোনো রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন বলে তারা জেনেছেন। 151 নম্বর গ্রুপের স্বঘোষিত কমান্ডার শিরু বাঙালির প্রকৃত নাম সিরাজুল ইসলাম। তিনি নিজেকে যুদ্ধকালীন 151 নম্বর গ্রুপের কমান্ডার দাবি করে বাঙাল কেন যুদ্ধে গেল শীর্ষক বইটি প্রকাশ করেন। এছাড়া ফেসবুক সহ বিভিন্ন স্থানে নিজেকে যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বলে পরিচয় দিয়ে আসছেন। 2020 সালের 20 ডিসেম্বর দৈনিক আজাদিতে একজন আহমদ নবী ও তার গ্রুপের মুক্তিযুদ্ধ শিরোনামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসিরউদ্দিন চৌধুরীর একটি লেখা প্রকাশিত হয়। সেখানেও তিনি লিখেছেন 151 নম্বর গ্রুপের কমান্ডার ছিলেন আহমেদ নবী। 151 নম্বর গ্রুপের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পটিয়ার বীর মুক্তিযোদ্ধা এ প্রসঙ্গে জানান, মূলত গৌরাঙ্গ প্রসাদ মৃত্যুর পর থেকে শিরু বাঙালি নিজেকে 151 নম্বর গ্রুপের কমান্ডার বলে দাবি করে আসছেন। আসলে তিনি সরাসরি কোনো যুদ্ধে অংশ নেননি। যেসব মুক্তিযোদ্ধা যারা মারা গেছেন তাদের সঙ্গে ছিলেন দাবি করে গল্প বানিয়ে বলেন, লেখেন তিনি। তবে এটা সত্য যে ভারতে প্রশিক্ষণ নেওয়ার কারণে ভারতীয় তালিকায় শিরু বাঙালির নাম আছে। বিভ্রান্তিকর তথ্যে ভরা শিরু বাঙালির বইটি। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা শিরু বাঙালির লেখা বাঙাল কেন যুদ্ধে গেল বইয়ে উল্লেখ করা বিভ্রান্তিকর বিভিন্ন বিষয় তুলে ধরেন। 2019 সালে বইটির সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়। বইটির 265 পৃষ্ঠায় কমান্ডার হয়ে স্বদেশ যাত্রা শিরোনামে শিরু বাঙালি লিখেছেন, 1971 সালের 20 অক্টোবরে হরিণা ইয়ুথ ক্যাম্পে তাকে 151 নম্বর গ্রুপ কমান্ডার করা হলে মানু বড়ুয়া নামের এক ছেলে আপত্তি জানায়, কিন্তু নির্বাচক মণ্ডলী মানুর ভেটো দেওয়াকে গুরুত্ব দেয়নি। পরে মানু নিজে থেকে তার গ্রুপে যেতে চাইলে তিনি প্রত্যাখ্যান করেন। পরে মানু বড়ুয়া পটিয়ার হুলাইনের গ্রুপ কমান্ডার আহমেদ নবীর দলভুক্ত হয়। শিরু বাঙালি আরও লিখেছেন যে এই ঘটনার প্রায় 1 যুগ পর মানু বড়ুয়া চট্টগ্রামের কোতোয়ালি থানার মোড়ে ফ্যান্সি টেইলরিং পপে চাকরি করার সময় তার সঙ্গে আমার সাক্ষাৎ হলে হরিণা ক্যাম্পে করা তার ভুলের জন্য সে অনুশোচনা করে এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এদিকে বাঙাল কেন যুদ্ধে গেল বইয়ের 266 পৃষ্ঠায় শিরু বাঙালি লিখেছেন, তার নেতৃত্বাধীন 151 নম্বর গ্রুপে প্রশিক্ষণ নেয়া 12 জনের মোট 10 জন মুক্তিযোদ্ধা ছিলেন। এই 13 জনের নামের তালিকার মধ্যে আবার উনাইনপুরার বাসিন্দা সেই মনোজ বড়ুয়ার নামও আছে। অর্থাৎ শিরু বাঙালি একবার লিখেছেন মানু তার গ্রুপ ছেড়ে আহমেদ নবীর গ্রুপে চলে গিয়েছিল, পরে তিনি আবার লিখছেন যে মানু তার গ্রুপে যুক্ত হয়ে যুদ্ধ করেছেন। গ্রুপটি আহমেদ নবীর, শিরু বাঙালির নয়। অন্যদিকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হতে মনোজ বড়ুয়া প্রকাশ মানু যে আবেদন করেছেন সেখানে তিনি লিখেছেন 151 নম্বর গ্রুপের অধীনে যুদ্ধ করেছিলেন, আর তার কমান্ডার ছিলেন আহমেদ নবী চৌধুরী। এই আহমেদ নবী ছিলেন গৌরাঙ্গ প্রসাদের অবর্তমানে 151 নম্বর গ্রুপের কমান্ডার। আরও কিছু মিথ্যাচারের তথ্য বেরিয়ে এসছে, যেমন তিনি 22 মে ক্যাপ্টেন করিমের দলে যোগ দিয়েছিলেন বলে নিজের বইয়ে দাবি করেছেন শিরু বাঙালি। তিনি ফেসবুকে লিখেছেন যে 71-এর 3রা জুন পানওয়ালাপাড়া কবরস্থান থেকে তুলে বস্তায় মোড়ানো একটি LMG নিয়ে দারোগাঘাটে পাঞ্জাবি সৈন্যের সামনে পড়ে যায়, বাকিটা পুরোই ইতিহাস। এই লেখা দেখে অনেকেই মনে করতে পারেন যে LMG নিয়ে সেদিন পাঞ্জাবি সৈন্যদের খতম করে দিয়েছিলেন হয়তো, কিন্তু তা নয়। বাঙাল কেন যুদ্ধ গেল বইয়ের 192 থেকে 96 পৃষ্ঠায় শিরু বাঙালি লিখেছেন যে রিকশায় করে LMG বহনের সময় দারোগাঘাট রোডের সাহেবপাড়ার গলির মুখে পাকিস্তানের 2 জন পোশাকধারী মিলিশিয়ার সামনে তারা পড়েছিল, কিন্তু মাতাল অবস্থায় থাকায় ওই পাকিস্তানিরা LMG বহনের বিষয়টি খেয়াল করতে পারেননি। পরে যে রিকশা করে LMG বহন করা হয় সেই রিকশাওয়ালা 2.5 টাকার ভাড়া 10 টাকা চাওয়ায় তাকে হত্যার জন্য হাজিপাড়ার জালাল ভাই নামের একজনের হাতে তুলে দেওয়া হয় এবং সেখানে তাকে হত্যা করা হয়। বাঙাল কেন যুদ্ধে গেল বইয়ের
200 পৃষ্ঠায় শিরু বাঙালি লিখেছেন, 8 জুন দুপুর 1:30টায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর মালখানার সামনে একটি গ্রেনেড চার্জ করি আমি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সম্ভবত ডেটোনেটরের গোলমালের দরুন ওটি অক্ষত থেকে যায়। পরে অবশ্য ওই দিন সন্ধ্যায় পাকিস্তানি সৈন্যরা ওটাকে ফায়ার করে ফাটায়। 209 পৃষ্ঠায় শিরু বাঙালি লিখেছেন যে ক্যাপ্টেন করিমের নির্দেশে 13ই জুন রোববার দুপুর প্রায় 1:30টার সময় নগরের পাথরঘাটা সেন্ট প্লাসিড স্কুলের কোনায় অবস্থিত অ্যাডভোকেট ফজলুল কবির চৌধুরীর বাসায় একটি গ্রেনেড চার্জ করি। আমার ছুড়ে দেওয়া গ্রেনেডটি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেনি। ওই বাড়ির দেয়ালের উপর দিকে জালিদারের বেড়া রয়েছে, সেই বেড়াতে লতাবাহার ফুলের গাছ জড়ানো রয়েছে, যে কারণে গ্রেনেডটি বেড়ার সঙ্গে ধাক্কা খেয়ে লক্ষ্যভ্রষ্ট হয় এবং ফিরে ওই গ্রেনেডটি রাস্তায় এসে বিস্ফোরিত হয়। এতে এক লোক গুরুতর আহত হয়। 218 পৃষ্ঠায় শিরু বাঙালি লিখেছেন, কুমিল্লার দুজন মুক্তিযোদ্ধাকে পাঞ্জাবিদের হাতে তুলে দিয়ে চট্টগ্রাম নগরের শেরশাহ কলোনিতে আত্মগোপন করে থাকা জামায়াতের এক পান্ডাকে 18 জুন গুলি করে হত্যা করেছেন তিনি, অথচ নিহতের নাম পরিচয় উল্লেখ করেননি শিরু বাঙালি। শিরু বাঙালি সবসময় মুখোমুখি হতে অনাগ্রহ। শিরু বাঙালির দাবি করা চট্টগ্রাম শহরের উপরোক্ত মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে কখনো শোনেননি, এমন কথা জানিয়েছেন 14টি গ্রন্থে 4000 মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রকাশ করা বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে শিরু বাঙালির সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছিলাম আমি। তিনি যুদ্ধ চলাকালীন ঘটনার বিষয়ে আমাকে সাক্ষাৎকার দেননি। কারো সাক্ষাৎকার আমি নিলে তিনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো আমি বিভিন্নভাবে যাচাই বাছাই করি। এ কারণে অনেকেই আমার কাছে মুক্তিযুদ্ধ নিয়ে সাক্ষাৎকার দেন না। ডক্টর মাহফুজুর রহমান বলেন যে 1 মে ও 3 মে 3টি জায়গায় গ্রেনেড বিস্ফোরণের যে ঘটনা শিরু বাঙালি বলেছেন তা আমি কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনিনি। এই গ্রেনেডগুলো তিনি পেলেন কিভাবে, সেটা তো একটা বড় প্রশ্ন। এছাড়া গ্রেনেড বিস্ফোরণ ঘটনার জন্য প্রশিক্ষণের দরকার হয়, যার তার হাতে গ্রেনেড যাওয়া তখনকার প্রেক্ষাপটে একেবারেই সম্ভব নয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চৌধুরী মাহবুবুর রহমান এই প্রসঙ্গে বলেন যে শিরু বাঙালি চট্টগ্রামে কোনো আলোচিত ব্যক্তি ছিল না। আমরা পটিয়ায় তার কোনোদিন নামও শুনিনি। বইটায় লিখেছে যে সে থাকতো ঢাকায়, চট্টগ্রাম শহরে তাকে কেউ চেনে না। এখন সবাই তার বন্ধু, সাবেরও তার বন্ধু, রাজ্জাক মাহফুজও তার বন্ধু। কালুরঘাট যুদ্ধে সে 4টি গ্রেনেড পেল কোথায়? তাকে এই গ্রেনেডগুলো বিস্ফোরণ ঘটানো কে শিখিয়েছিল? সেই গ্রেনেডগুলো বিচারপতির ওখানে মারল, এখানে মারল বলে বেড়াচ্ছে, সবই মিথ্যে কথা। বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের তথ্য অনুযায়ী 71-এর 3 জুন রাতে পানওয়ালা পাড়া কবরস্থান থেকে বস্তায় মোড়ানো একটা এলএমজি তুলে নিয়ে দারোগাঘাটে পাঞ্জাবি সৈন্যের সামনে পড়ে যায় বলছে শিরু বাঙালি। এলএমজি মানে এটা তো পিস্তল না, এটা যুদ্ধের সময় বিশাল একটা কিছু। বিপক্ষ আসছে, ওদেরকে ঘায়েল করার অস্ত্র হলো এলএমজি। সে সময় মুক্তিযোদ্ধারা সাধারণত 303 রাইফেল ব্যবহার করত, আর ত্রাস সৃষ্টি করবার জন্য ব্যবহার করতো তারা এলএমজি। সে সময় একেবারে কবরস্থান থেকে তুলে বস্তায় মোড়ানো একটা এলএমজি নিয়ে দারোগাঘাটে পাঞ্জাবি সৈন্যের সামনে যাওয়া একেবারেই একটা অবিশ্বাস্য কথা। বীর মুক্তিযোদ্ধা প্রদ্যুৎ পাল এবং এমএন ইসলাম বলছেন যে যুদ্ধের সময় আমাদের ও ক্যাপ্টেন করিমের সাথে শিরু বাঙালির দেখা হয়নি। বীর মুক্তিযোদ্ধা হারিস বলছেন, শিরু বাঙালি মোটেই যুদ্ধ করেননি, তিনি ট্রেনিং নিয়ে এসেছেন, তিনি শহরে অপারেশন করেছেন বলে প্রমাণ নেই। তবে গল্প বানিয়ে বানিয়ে বই লিখেছেন, এমনভাবে গল্পগুলো বানাচ্ছেন যে কেউ টেরই পায় না, পরে খতিয়ে দেখতে গেলে বুঝতে পারে সবাই। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা বলেন, শিরু বাঙালি মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক যে নামেই তিনি পরিচিত হন না কেন, তিনি যে মিথ্যাচার করছেন তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। একজন মুক্তিযোদ্ধা শিরু বাঙালি তার মিথ্যাচারে তিনি লজ্জা না পেলেও আমরা লজ্জা পাই। এই লজ্জা কিভাবে ঢাকি? আমরা মনে করি শিরু বাঙালির মিথ্যাচারে নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে। এই দায় অবশ্যই শিরু বাঙালিকে নিতে হবে। এখানে আমরা মাত্র একটি ঘটনা প্রকাশ হতে দেখলাম, একটি ঘটনা নিয়ে আজকে আলোচনা করলাম, কিন্তু এটাই একমাত্র ঘটনা না, এমন আরও বহু ঘটনা নিশ্চয়ই আছে। এই সরকার ক্ষমতায় আসবার সাথে সাথে প্রচুর মুক্তিযোদ্ধা গবেষক তৈরি হয়েছে সরকারি সুবিধা নেওয়ার জন্য। আজগুবি সব বই লিখে বাজার ভরে ফেলছে এক শ্রেণীর ধান্দাবাদ লোক। এতে করে সৎ এবং পরিশ্রমী গবেষকদের কাজগুলো আড়ালে চলে যাচ্ছে। আর লাখ লাখ ভুয়া মুক্তিযোদ্ধার কথা তো সরকারি লোকজনই বিভিন্ন সময় স্বীকার করছেন। সব মিলে এই অবস্থাকে বলে
পলিটিক্যাল ইউজ অব দ্য পাস্ট, ইতিহাসের রাজনীতি ব্যবহার, আর যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। কোনো মিথ্যে দিয়ে গৌরব অর্জন করা যায় না, মর্যাদা বৃদ্ধি করা যায় না, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এই ধরনের মিথ্যা এবং ভুয়া চর্চা যেন এক বিশাল সুবিধা আদায়ের ক্ষেত্র হয়ে উঠেছে। ফলে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির দাবিদার দলটির ক্ষমতায় আসার পরে শুধু ভোটাধিকার বা গণতান্ত্রিক মূল্যবোধের যে আকাঙ্ক্ষা থেকে মুক্তিযুদ্ধ হয়েছিল তারই বিরুদ্ধে দাঁড়ায় নাই। ভুয়া এবং মিথ্যা ইতিহাসগুলো প্রমোট করা হচ্ছে। এই মিথ্যাচারী শিরু বাঙালি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলারও সাক্ষী ছিলেন। ফলে এই বিচারের স্বচ্ছতা ও কতটা ন্যায় বিচার শুরু হয়েছে সেই প্রশ্ন অনেকে তুলতে শুরু করেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিলেন কি ছিলেন না সেই রায় দেবার আমি কেউ নই। তবে কথা হলো, রাজনৈতিক প্রয়োজনে বিচার আর প্রকৃত অপরাধীদের বিচারের মধ্যে পার্থক্য আছে, এবং সেই বিচারের যদি এই ধরনের সাক্ষ্য প্রমাণ থাকে যারা নিজেরাই মিথ্যাচার করেন, তাহলে সেটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন, যদিও সেই বিচারের অনেক যৌক্তিকতা থাকতে পারে। আমরা অপরাধীর বিচারের পক্ষে, কিন্তু বিচারকে রাজনৈতিক ফায়দা আদায়ের হাতিয়ার করা হলে তা নিয়ে দেশে বিদেশে অবশ্যই প্রশ্ন উঠবে, এবং যারা ফাঁসি কার্যকর করার মতো মামলার রায় এমন মিথ্যাচারীর সাক্ষ্যকে আমলে নিয়েছেন তা নিয়েও অনেকেই ভবিষ্যতে হয়তো প্রশ্ন তুলবেন। মুক্তিযোদ্ধাদের সম্মান প্রশ্নাতীত, তারা অবশ্যই জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু কেউ এই শ্রেষ্ঠত্ব এবং গৌরবে মিথ্যার কলঙ্ক জুড়ে দেওয়ার চেষ্টা করলে তা আমাদের সম্মিলিতভাবেই প্রতিহত করতে হবে। সত্যই নাই, সত্য ছাড়া আর কোনো কিছুতে প্রকৃত গৌরব নেই। এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।